একটি মেয়ে তার জন্মের পর ২০টা বছর একটা স্টোর হাউসে কাটায়। আধুনিক সমাজ ব্যবস্থা থেকে যেটা ছিল অনেক দূরে একটা নির্জন পরিবেশে বড় হয়েছে সে, যেখানে সে ভালো ও খারাপ দিক সম্পর্কে কিছুই জানে না। কিন্তু হঠাৎ করে সে বাস্তব সমাজে প্রবেশ করে এবং দেখতে পায় এক নিষ্ঠুর, প্রতারক এবং লোভে ভরা পৃথিবীকে, যেখানে তার সাথে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে। একা নতুন শহরে সে কিভাবে সার্ভাইভ করবে আর সব ভয় দূর করে নিজের জীবনে ঘুরে দাঁড়াবে, তা নিয়ে আজকের এই গল্পটি। আজ এক্সপ্লেইন করতে চলেছি পাকিস্তানি ড্রামা সিরিজ নাওরোজ। তাহলে চলুন দেখে আসি কিভাবে মেয়েটি একা শহরে সার্ভাইভ করে। ড্রামার শুরুতে আমরা দেখি দারবিশ নামের একটি লোক তার মেয়েকে গল্প শোনাচ্ছে। মেয়েটির নাম রাশদিনা। দারবিশ তার মেয়েকে বলে যে বহু বছর আগে একটি যুদ্ধের কারণে পুরো দুনিয়াতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যার ফলে মানুষজন মরতে শুরু করে। ওই গ্যাসের কারণে মানুষ কয়দিনের মধ্যেই মারা যায়। তখন মেয়েটি জিজ্ঞেস করে যে, বাবা, তাহলে তোমরা কিভাবে বাইরে যাও? তখন দারবিশ বলে যে, আমাদের কাছে ইউনিফর্ম আছে, সেটা পরে মুখে মাস্ক লাগিয়ে বাইরে যাই। তখন সেখানে তার মা ওই ইউনিফর্ম পরা অবস্থায় ঘরে ঢোকে। ছোট মেয়েটি বলে, বাবা, আমিও মাস্ক আর ইউনিফর্ম পরে বাইরে যেতে চাই, আমিও দেখতে চাই দুনিয়াটা কেমন। দারবিশ বলে, এই দুনিয়াতে দেখার মতো কিছুই নেই। যতদিন না তুমি প্রাপ্তবয়স্ক হচ্ছ ততদিন তুমি ইউনিফর্ম পরেও বাইরে বের হতে পারবে না। সে তাকে বোঝায় যে 17-18 বছরের কম বয়সী বাচ্চাদেরকে এই বিষাক্ত হাওয়া দ্রুত মেরে ফেলে। রাশদিনা দারবিশকে জিজ্ঞেস করে, বাবা, আমি কবে 17-18 বছরের হব? দারবিশ বলে, অনেক দেরি আছে, তুমি আশা হারিও না, আমি আর তোমার মা আছি তো। আমরা আমাদের এই দুনিয়াতে হ্যাপি রাখার জন্য সব কিছু করব। বিজ্ঞানীরা বলে এই বিষ শেষ হতে 20 বছর লাগবে। রাশদিনা জিজ্ঞেস করে যে এই বিষ কবে শেষ হবে? দারবিশ বলে 2066 সালে। দারবিশ রাশদিনাকে বাইরের ভয়ানক জগৎ সম্পর্কে বলে। আসলে দারবিশ রাশদিনাকে নিয়ে বাইরের ভয়ানক জগৎ থেকে লুকিয়ে তার বাড়ির স্টোর হাউসে বাস করে। রাশদিনা কখনোই ওই হাউসের বাইরে পা রাখেনি, যার কারণে বাইরের জগৎ সম্পর্কে সে কিছুই জানে না। দারবিশ জানে বাইরের জগৎ কতটা ভয়ানক, তাই সে রাশদিনাকে সেই ভয়ঙ্কর জগৎ থেকে দূরে রাখতে চায়। তাই রাশদিনা বাইরে যেতে চাইলে সে তাকে বাইরের জগতের বিষাক্ত গ্যাসের কথা বলে। এরপর আমরা রাশদিনা আর তার মা আপারাকে একসাথে নামাজ পড়তে দেখি। এরপর ধীরে ধীরে সময় কাটতে থাকে আর রাশদিনা ওই বাড়ির ভেতরেই বড় হতে থাকে। রাশদিনাকে তার বাবা ঘরের ভেতরেই লেখাপড়া, খেলাধুলা সব শেখায়। বাইরের যানবাহন ছবির মাধ্যমে চেনায়। ঘরের ভেতরে সে ফুলের গাছ লাগিয়ে দেয়। রাশদিনা যেগুলোর প্রতিনিয়ত যত্ন করে। এভাবে আস্তে আস্তে রাশদিনার বয়স 16 বছর হয়। বয়স বাড়ার সাথে রাশদিনা অনেক দায়িত্ববান হয়ে ওঠে। সে তার বাবা মায়ের সাথে অনেক ভালো সময় কাটায়। একদিন রাশদিনা পড়ার সময় সে খাতায় 2056 সাল লেখে। এটা দেখে জুবাইরের চোখে পানি চলে আসে। দারবিশ এখানে কেন কাঁদে তা আমরা পরে জানতে পারবো। রাশদিনা তার বাবাকে বলে যে আমি এখন 16 বছর। এটা শুনে দারবিশ অনেক খুশি হয়, কিন্তু তার মনে রাশদিনাকে নিয়ে অনেক ভয় ছিল। রাশদিনা মন খারাপ করে বলে, এখনো 20 বছর হয়নি, 20 বছর হলে ইউনিফর্ম আর মাস্ক পরে বাইরে যাব। তার মা সেখানে বসে আলু ছিলছিল। তার এই কথা শুনে তার মা থেমে যায়। রাশদিনা বলে, আগে তুমি বলেছিলে 16 বছর হলে যেতে পারবো, এখন বলছো 20 বছর হলে। এটা শুনে দারবিশ কিছুক্ষণ চুপ করে থাকে। বলে, যখন 20 বছর হবে তখন আমি নিজে তোমাকে বাইরে নিয়ে যাব। এটা শুনে রাশদিনা অনেক খুশি হয়। এরপর দারবিশ ইউনিফর্ম পরে বাইরে কাজে যায়। আমরা দেখি দারবিশ স্টোর হাউস থেকে বের হয়ে দরজায় তালা দেয়। এরপর সেখান থেকে উপরের দিকে উঠে বাইরে আসে। বাড়িটির স্ট্রাকচার এমন ছিল যে কেউ সেখানে বাস করে যে এটা বোঝাই যায় না। আমরা দারবিশকে দেখি সে তার পোশাক বদলে নর্মাল পোশাক পরে হোটেলে কাজ করতে শুরু করে। এরপর সে সেখানে থাকা ক্যালেন্ডারের দিকে তাকায়। ক্যালেন্ডার দেখে আমরা জানতে পারি যে সেটা এখন 2019 সাল চলছে। দারবিশ আসলে রাশদিনাকে বুঝিয়েছিল যে এখন 2056 সাল। তাই যখন এই সালটি সে খাতায় লিখেছিল তখন দারবিশ কাঁদছিল। আর ইউনিফর্ম আর মাস্কটি শুধুই রাশদিনাকে দেখানোর জন্য, যাতে রাশদিনা তার বলা গল্পগুলো বিশ্বাস করে। দারবিশ ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রাশদিনার বলা কথাগুলো মনে করে মন খারাপ করছিল, কারণ রাশদিনা বাইরে বের হওয়ার জন্য উতলা হয়ে গেছে। রাশদিনাকে নিয়ে দারবিশ মনে মনে ভয় পায়। সে ভাবে যে রাশদিনা বাইরে এলে তার ক্ষতি হবে, আর এদিকে রাশদিনাও বাইরে আসতে চাইছে। এসব ভেবে সে অনেক আপসেট হয়ে যায়। এরপর 4 বছর কেটে যায়। আপারা অনেক অসুস্থ ছিল। সে দারবিশকে জিজ্ঞেস করে, রাশদিনা কোথায়? দারবিশ বলে, নিচে তালা দিয়ে এসেছি। আপারা বলে, আর কতদিন তালা লাগাবে? 20 বছর হয়ে গেছে। এটা বলে আপারা মারা যায়।
এরপর দারবিশ রাশদিনার কাছে আসে। রাশদিনা তাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। দারবিশ মিথ্যা বলে যে তোমার মা আত্মীয়ের বাড়ি গেছে, আমিও সেখানে যাচ্ছি, তুমি খাবার খেয়েও। রাশদিনা বলে যে সে কেন যাচ্ছে। দারবিশ বলে সমস্যা হয়েছে, ফিরে এসে বলছি। এরপর দারবিশ চলে যায় আপারাকে দাফন করতে। এদিকে রাশদিনা তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর তার বাবা ফিরে আসে। তখন রাশদিনা জিজ্ঞেস করে মা কোথায়। দারবিশ বলে যে সে আজ সেখানেই থাকবে। রাশদিনা জিজ্ঞেস করে মা কেন সেখানে থাকবে। দারবিশ বলে তোমার মায়ের ভাই মারা গেছে, তাই সে সেখানে থাকবে, কাল সকালে আসবে। এটা শুনে রাশদিনা বলে সে কেন সেখানে থাকবে, আমি তাকে অনেক মিস করছি। এসব বলে সে কান্না করতে থাকে। দারবিশ তখন অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ আপারা তো আর কখনোই ফিরবে না। সে তাকে বলে না যে আপারা মারা গেছে। এরপর তারা একসাথে খাবার খায়। পরদিন সকালে রাশদিনা রান্না করছিল। দারবিশ শুয়ে শুয়ে ভাবে কতদিন আমি তার থেকে সত্যি লুকাবো, একদিন না একদিন তো বলতেই হবে। দারবিশ সিদ্ধান্ত নেয় যে সে রাশদিনাকে আজই সব সত্যি বলে দেবে। তখন রাশদিনা এসে তাকে গল্প শোনানোর জন্য জেদ করে, আর দারবিশ গল্প শুরু করে। দারবিশ বলে বহু বছর আগের কথা, দুটো বাচ্চা একই এলাকায় থাকত। একজন অনেক অলস ছিল, আরেকজন পরিশ্রমী। তারা দুজন অনেক ভালো বন্ধু। দারবিশ আরও বলে পরিশ্রমী বাচ্চাটি পড়াশোনায়ও ভালো ছিল, আর অলস বাচ্চা পড়াশোনায় দুর্বল ছিল। পরিশ্রমী বাচ্চাটি আস্তে আস্তে বড় হয়ে বিএসসি করে। এটা শুনে রাশদিনা বলে যে আর অলস বাচ্চাটি কিছুই করেনি। দারবিশ বলে সে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে ছেড়ে দেয়, আর ওই পরিশ্রমী বাচ্চাটি বিএসসির পর সিএসসি এক্সাম দিয়ে অনেক বড় অফিসার হয়। ওই পরিশ্রমী বাচ্চাটির নাম আরমু খান। তার এক ভাই ছিল যার নাম বাতুর। তার বাবা কারওয়ান খান ছিল ওই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। যখন এই খবরটি তারা জানতে পারে তখন তারা অনেক খুশি হয়। পুরো গ্রাম সাজানো হয় আর আনন্দ করা হয়। ওই সময় সিএসএস অনেক বড় বিষয় ছিল। ওই গ্রামে আরমু খানের জয় জয়কার হচ্ছিল। দারবিশ বলে যে একদিন তানভীর সাহেব আসে আরমু খানের বাবার কাছে আরমু খানের সাথে এনায়েত খানের মেয়ের বিয়ে দিতে। এখানে আমাদের কারওয়ান খান আর এনায়েত খানের সিন দেখানো হয়। এনায়েত খান কারওয়ান খানের এই খবর পেয়ে তার মেয়ের বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর তাদের বিয়ে হয়। আরমু খানের স্ত্রীর নাম পারিবাস, কিন্তু সে বিয়েতে খুশি ছিল না, কারণ সে ছোটবেলা থেকেই বড় একটি প্রাসাদে থেকেছে। সে লাক্সারি লাইফ কাটিয়েছে। আরমু খানের ছোট ঘর তার কাছে কবরের মতো লাগত, যার কারণে এসব নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা হতো। পারিবাস আরমু খানের প্রতি যত্নশীল ছিল না। এরপর একদিন আরমু খান কিছুদিনের জন্য ইসলামাবাদ যায়। ইসলামাবাদে আরমু খানের ফ্রেন্ড আসান তাকে একটি গানের আসরে নিয়ে যায়, যেখানে একটি মেয়ে গান গায়। মেয়েটির নাম ছিল রাখমিনা। সেখানে আরমু খান রাখমিনার গানে মুগ্ধ হয়ে যায় আর তার প্রেমে পড়ে যায়। এরপর তারা দুজন বিয়ে করে নেয়। সে বিয়ে করে আবারও ফিরে আসে। তার এই বিয়ের ব্যাপারে শুধু আসান আর ওই অলস ছেলেটি ছাড়া কেউই জানত না। এরপর জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে। আরমু খান রাখমিনার সাথে দু একবার দেখা করতে যায়। শুধু রাখমিনাই তার খুশি ছিল। আর সে যখন জানতে পারে যে রাখমিনা মা হতে চলেছে, তখন তো তার খুশি আরও বেড়ে যায়। এই খবর পেয়ে আরমু খান দ্রুত ইসলামাবাদ যায়, কিন্তু সেখানে সে জানতে পারে যে তার মেয়ে হয়েছে আর রাখমিনাকে বাঁচানো যায়নি। তখন আরমু খান ওই বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতে আসে, কিন্তু এটা আরমু খানের পরিবারের জন্য ছিল অপমানজনক। তারা কোনোভাবেই তার ওই মেয়েকে মেনে নিতে চায় না, কারণ সে একজন গায়িকার মেয়ে, আর কারওয়ান মেয়ে সন্তান পছন্দ করে না। তাই তারা আরমু খান আর তার বাচ্চা দুজনকেই মেরে ফেলার ডিসিশন নেয়। তখন আরমু খান ওই বাচ্চাটিকে নিয়ে পালাতে থাকে। তখন রাস্তায় তার সাথে তার ওই অলস বন্ধুর দেখা হয়। আরমু খান তার বাচ্চা তার কাছে দিয়ে পালিয়ে যায় আর বলে যে তার বাবা তাকে মেরে ফেলবে। তখন ওই অলস ছেলেটি ওই বাচ্চাটিকে লুকিয়ে ফেলে। পরদিন সকালে জানা যায় যে কারওয়ান খান আর বাতুর আরমু খানকে এত জ্বালিয়েছে, যার কারণে সে হার্ট অ্যাটাকে মারা যায়। এরপর দারবিশের সিন দেখানো হয়। সে বলে তার বয়স মাত্র 42 বছর। দারবিশ রাস্তিনাকে বলে এসব শুনে ওই অলস ছেলেটি ভয় পেয়ে ওই বাচ্চাটিকে লুকিয়ে ফেলে আর একটি গুহার মতো জায়গায় রাখে। 20 বছর পর্যন্ত সেখানেই রাখে। এসব শুনে রাশদিনা আগ্রহী হয়ে জিজ্ঞেস করে যে ওই অলস ছেলেটির নাম কি। তখন দারবিশ বলেছে দারবিশ খান। এটা শুনে রাশদিনা অবাক হয়ে যায়। রাশদিনা আগ্রহী হয়ে জিজ্ঞেস করে যে ওই অলস ছেলেটির নাম কি। তখন দারবিশ বলেছে দারবিশ খান। এটা শুনে রাশদিনা অবাক হয়ে যায়। রাশদিনা বুঝতে পারে যে এটা কোনো গল্প না, এটা তার জীবনের সত্যি ঘটনা। তখন সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে বাইরের সব তো ঠিক আছে, মা কোথায়। দারবিশ বলে মারা গেছে, আর সে তাকে দাফন করেছে। এটা শুনে রাশদিনা কাঁদতে থাকে। এরপর আমরা আরমু খান আর বাতুরকে দেখতে পাই। তাদের কথার মাধ্যমে জানতে পারি তারা এখনও আরমু খানের মেয়ে মানে রাশদিনাকে খুঁজছে।
এখানে জানা যায় যে পারিবাস আর আরঘুমানের ছেলে হয়েছিল, কিন্তু আরঘুমানের এই ঘটনা জানার পর পারিবাসের বাবা তার মেয়ে আর তার নাতি সালারকে সেখান থেকে আলাদা করে নেয়। যেহেতু সালার কারওয়ান খানের বংশধর ছিল, তাই সে তাকে ফিরিয়ে আনার জন্য এনায়েত খানের কাছে গিয়েছিল, কিন্তু এনায়েত খান তাকে ইনসাল্ট করে তাড়িয়ে দেয়। সালারের বয়স 27 হয়েছে। কারওয়ান খান বাতুরকে বলে যে সালার আমার নিজের রক্ত, জানি না পারিবাস তাকে কোথায় রেখেছে, 20 বছর ধরে কোনো খোঁজ নেই। বাতুর বলে হয়তো অন্য কোনো শহরে আছে। পারিবাসের এক ভাই ছিল, সেও কানাডা আছে, হয়তো তার কাছে চলে গেছে। এদিকে রাশদিনা লুকিয়ে চাবি দিয়ে দরজা খুলে বাইরে বের হতে চায়, তখন দারবিশ তার হাত টেনে ধরে। রাশদিনা বাইরে যাওয়ার জন্য জেদ করে। দারবিশ বোঝায় যে সে নিজেই তাকে নিয়ে যাবে। তখন রাশদিনা একটু শান্ত হয়। এরপর তাকে ভেতরে নিয়ে গিয়ে দারবিশ বলে, আমি তোমাকে এখান থেকে বের হওয়ার জন্যই এসব বলছি, তুমি এমন কোনো কাজ করো না যাতে জীবন ঝুঁকিতে পড়ে। রাশদিনা বলে, এতে আমার কিছুই যায় আসে না, ভালোই হবে মারা গেলে। দারবিশ বলে, তুমি মরতে পারবে না, আমি আর তোমার মা সারা জীবন তোমাকে প্রোটেক্ট করে কাটিয়েছি, আমরা কোথাও যাইনি, সুখ দুঃখ কিছুই দেখিনি, শুধু তোমার জন্য। রাশদিনা বলে, তুমি আমাকে মিথ্যা জীবন দিয়েছ। দারবিশ বলে, আমার যা ঠিক মনে হয়েছে তাই করেছি, মানুষ এত শক্তিশালী নয় যে সিচুয়েশনের সাথে লড়াই করবে। দারবিশ আরও বলে, ছোটবেলায় মাটিতে পিছলে পড়ে হাত পা ভেঙে যায়, এই পা ভাঙার কারণে কেউ তাকে মেয়ে দেয় না। তখন তার বাবা 1 লাখ টাকা দিয়ে তার বিয়ে করিয়েছিল। সে বলে যে আপলা পাহাড় থেকে এসেছিল, কিন্তু কখনো সে ফিরে যায়নি, আর তাদের কোনো সন্তানও ছিল না, কিন্তু তবুও তারা শান্তিতেই ছিল। দারবিশ চোখের পানি মুছতে মুছতে বলে, সেদিন যখন আরমুঘান তোমাকে আমার হাতে দেয়, আমি অনেক ভয় পাই, এত বড় দায়িত্ব পালনের সাহস হয়নি। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি আপালা দারবিশকে বলছে যে কারওয়ান খান অনেক ভয়ানক, আর এই সমস্যা তার ফ্যামিলির। এখানে আমরা জড়াতে চাই না, বাচ্চাটি এক রাত থাক, তুমি কাল তাকে দিয়ে দিও। পরদিন যখন দারবিশ আরঘুমানের সাথে কথা বলে, তখন জানতে পারে যে সে মারা গেছে। সে ফিরে এসে এটা আপালাকে জানায়। এটা শুনে আপালা অবাক হয়ে যায়। যেহেতু সে আর বেঁচে নেই, তাই তারা রাশদিনাকে তার থেকে বাঁচানোর জন্য স্টোর হাউসে লুকিয়ে ফেলে। এরপরে সিন প্রেজেন্টে আসে। দারবিশ বলে, আমরা আর তোমার মায়ের জীবন একমাত্র লক্ষ্য ছিল তোমাকে প্রোটেক্ট করব। তোমার যদি কিছু হয় তাহলে বুঝবে আমাদের জীবন ব্যর্থ। সে তাকে এমন কোনো কাজ করতে নিষেধ করে যেটা তার বিপদ নিয়ে আসবে। এরপর সে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। পরদিন সকালে দারবিশ শুয়ে শুয়ে আরমুঘান আর তার ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তের কথা ভাবে। আরমুঘান ফ্যামিলির সাথে দারবিশের ভালো সম্পর্ক ছিল। এদিকে রাশদিনাও বুঝতে পারে তার বাবা মা তার ভালোর জন্যই সব করছে। এরপর দারবিশ আর রাশদিনা একসাথে খাবার খায়। রাশদিনা অনেক ট্রমাটাইজ ছিল। দারবিশ তাকে বোঝায় এখন তাকে শক্ত হতে হবে, অনেক কিছু বলার আছে তাকে, অনেক কিছু শেখানোর আছে। এখান থেকে সে তাকে বের করতে চায়। সে তাকে বোঝায় যে যত দ্রুত সম্ভব সে যেন এই দুঃখটা ভুলে যায়, তাকে একটা নতুন জীবন শুরু করতে হবে। রাশদিনা তখন তাকে প্রশ্ন করে যে স্টোর হাউসে লুকানোর বুদ্ধি তার কোথা থেকে এলো। দারবিশ বলে সে একটা সিনেমায় দেখেছে, বিজ্ঞানীরা বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেবে যখন, তখন সবাই স্টোর হাউসে লুকায়। এই গল্পটি সে রাশদিনাকে সারা জীবন শুনিয়েছে। দারবিশ বলে যে এখান থেকে এই বুদ্ধিটি এসেছে। রাশদিনা প্রথমবারের মতো সেদিন বাইরের জগতে পা রাখে। বাইরের ঝলমলে আলো, গাছপালা দেখে সে অবাক হয়, কিন্তু বেশিক্ষণ দেখতে পায় না, কারণ সেখানে কারওয়ান খান আসে দারবিশের সাথে দেখা করতে। দারবিশ তখন দ্রুত রাশদিনাকে আবারও স্টোর হাউসে পাঠিয়ে তালা লাগিয়ে দেয়। যেহেতু দারবিশ আরঘুমানের বন্ধু ছিল, তাই কারওয়ান তার কাছে মাঝে মাঝে আসতো। এরপর সে কারওয়ানকে তার ঘরে বসায়। কারওয়ান তাকে বলে যে আরমুঘান জীবনে এত কিছু করেও একটা অপকর্ম করেছে, নিজে মরে বেঁচে গেছে, আর তুমি তো কিছুই করতে পারোনি। এই বাড়িটাও তোমার বাবা করেছে, তোমার বাবা টাকা পয়সা রেখেছে বলেই তুমি টিকে আছো। কারওয়ান হঠাৎ তাকে জিজ্ঞেস করে, এই বাড়িতে একটা স্টোর হাউস আছে না? দারবিশ তখন চমকে যায়। সে ভয়ে বলে, সেটা তো বহু বছর ধরে বন্ধ। কারওয়ান বলে, ওই সময় এখানে অনেক বোম দেয়া হতো, তখন তোমার বাবা তোমার হেফাজতের জন্য একটা স্টোর হাউস বানিয়েছিল, মানুষ তাকে ভীতু বলে মজা করত। দারবিশ তখন চুপ করে শুনছিল আর ভয় পাচ্ছিল, কারণ এই স্টোর রুমেই তো রাশদিনা আছে, যাকে কারওয়ান খান মারার জন্য ঘুরছে। কিছুক্ষণ পর দারবিশ ফিরে এলে রাশদিনা জিজ্ঞেস করে কে এসেছিল। দারবিশ বলে, তোমার দাদা কারওয়ান খান। সে তাকে আরও বলে যে তার এখানে থাকাটা আর সেফ না, তাকে এখন এখান থেকে বের হতে হবে, কারণ তার মা এখানে ছিল, এখন নেই, এখানে যে কেউ যে কোনো সময় চলে আসবে। রাশদিনা তাকে বলে যে আমরা কবে যাব। দারবিশ বলে তাকে একাই যেতে হবে, কিন্তু রাশদিনা রাজি হয় না। দারবিশ তাকে বোঝায় যে আমি তোমার সাথে গেলে কারওয়ান সাহেব আমাকে খুঁজে পাবে, আর আমার সাথে তোমাকেও পাবে। সে আমার জেনারেশনের ব্যাপারে জানে, এখানে কেউ তোমার চেহারা চেনে না, আগে তোমাকে আমার অনেক কিছু শেখাতে হবে, তারপর একা এখান থেকে তোমার যেতে হবে। এরপর দারবিশ রাশদিনাকে এই দুনিয়ার ব্যাপারে বোঝায়।
তাকে বলে যে যে গাড়ি মোটরসাইকেলের ব্যাপারে বলেছিল সেগুলো ধ্বংস হয়ে যায়, বরং সেগুলো এই জামানার। এটা শুনে রাশদিন খুশি হয় আর বলে, তার মানে আমরা এই জামানায় বাস করছি। এরপর দারবিশ তাকে মোবাইলে ফোনের ব্যাপারে বোঝায় আর সেটাও শেখায়। রাশদিনা বলে যে তার সাথে সে ফোনে কথা বলতে চায়। দারবিশ তখন তাকে বলে যে কাল একটি মোবাইল কিনে দেবে। এভাবে দারবিশ রাশদিনাকে ছবি দেখিয়ে দুনিয়ার ব্যাপারে সব বোঝায়, তাকে ইন্টারনেটের ব্যাপারে বলে। রাশদিনা জিজ্ঞেস করে তার বাবা তাকে বোঝায় ইন্টারনেট মানে পুরো দুনিয়া। এরপর সে তাকে ঘর থেকে বাহিরে আনে, জানলা দিয়ে পাহাড়, গাড়ি এই সব কিছু দেখায়। রাশদিনা এসব দেখে খুব খুশি হয়। দারবিশ রাশদিনাকে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে শেখায়। এরপর একদিন দারবিশ রাশদিনাকে একটি ফার্ম এনে দিয়ে বলে, এই ফার্ম দিয়ে তোমার আইডি কার্ড বানানো হবে। রাশদিনা জিজ্ঞেস করে আইডি কার্ড কীভাবে হবে? দারবিশ বলে আহসান হেল্প করবে, আর তোমার বাবার সাক্ষীও ছিল। দারবিশ তাকে আরও বলে, ইসলামাবাদ গিয়ে তুমি প্রথমে আহসানের বাড়িতে চলে যেও আর আমাকে ফোন করো, আমি দ্রুত চলে আসব। রাশদিনা তাকেও তার সাথে যেতে বলে, কিন্তু দারবিশ রাজি হয় না। এরপর দারবিশ তাকে তার নম্বর দেয়। তখন রাশদিনা তার নম্বরে কল দিলে তার কল বেজে ওঠে। দারবিশ রাশদিনাকে ফোন করে কথা বলতে শেখায়। তারা সেখানেই ফোনে কথা বলে। দারবিশ কথা বলতে বলতে কেঁদে দেয়। এরপর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাশদিনা এসে তার বাবাকে বলে যে সে তার কাছে আসবে কিনা। দারবিশ বলে যে সে তো 2-4 দিনের মধ্যেই চলে আসবে। রাশদিনা তাকে বলে সে দ্রুত তার কাছে আসবে, এই শর্তেই সে শহরে যাচ্ছে। দারবিশ তাকে তখন বের হতে বলে। রাশদিনা বলে ফজরের আজান তো হয়নি। দারবিশ বলে আজানের পর ইসলামাবাদের বাস আসে, সে বাস স্টপ পর্যন্ত তার পেছন পেছন আসবে। এরপর দারবিশ রাশদিনাকে কিছু টাকা দিয়ে বলে, এই 1 লাখই জমা করতে পেরেছি, আমার না আসা পর্যন্ত এগুলোই খরচ করো। রাশদিনা বলে তার ভয় হচ্ছে। দারবিশ বোঝায় যে তাকে সাহসী হতে হবে, একবার সাহসী হয়ে গেলেই তখন আর কোনো সমস্যা হবে না। এরপর দারবিশ তাকে জিজ্ঞেস করে হিসাব কিভাবে করতে হয় মনে আছে কিনা। রাশদিনা হ্যাঁ বলে। তখন দারবিশ তাকে পরীক্ষা করার জন্য এখান থেকে 660 টাকা বের করতে বলে। রাশদিনা ঠিকভাবে হিসাব করে। এরপর দারবিশ রাশদিনাকে নিয়ে বের হয়, কিন্তু রুম থেকে বের হয়ে রাশদিনা কাঁদতে কাঁদতে বলে যে সে যেতে চায় না। রাশদিনা দারবিশকে জড়িয়ে ধরে। এরপর তারা বাইরে বের হয়। পেছনে পেছনে রাশদিনা আসছিল। বাইরে বাতুর বসে সিগারেট খাচ্ছে। সে দূর থেকে একটি মেয়েকে দেখে, তার পেছন পেছন সে দারবিশকেও যেতে দেখে। সে বাড়িতে এসে কারওয়ান খানকে এসে খবরটা জানিয়ে দেয়। দারবিশ সেদিকে রাশদিনাকে ইসলামাবাদের বাসে তুলে দেয়। এরপর সে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে এসে দারবিশ দেখে তার বাড়িতে বাতুর আর কারওয়ান খান আসছে। সে তাদের দেখে ভয় পায়। বাতুর আর কারওয়ান খান তাকে মেয়েটির ব্যাপারে বলে। দারবিশ অস্বীকার করে। বাতুর বলে যে আমি নিজে দেখেছি একটি মেয়েকে তোমার বাড়ি থেকে বের হতে। কারওয়ান বলে যে স্ত্রী মারা যাওয়ার পর তুমি তো অন্য কোনো মেয়ের চক্করে পড়ে যাওনি। তখন দারবিশ বাথরুমে অজুহাত দিয়ে সেখান থেকে চলে আসে। সে বাথরুমে এসে তার মোবাইলের সিম খুলে সেটা ভেঙে ফেলে, কারণ সে বুঝতে পেরেছে যে সে ধরা পড়ে যাবে। এরপর সে নিজের চোখ মুছে বাইরে আসে। কারওয়ান আবার তাকে সে ব্যাপারে বলে। সে বলে তুমি তো জানো আমি হারাম কাজকে কতটা ঘৃণা করি। দারবিশ বলে আপনি আমার বয়সটা দেখুন, আমি এসব ভাবতেও পারি না। কারওয়ান বলে এসব তো আমিও ভাবতে পারি না, কিন্তু বাতুরের কথা অনুযায়ী একটি মেয়ে তোমার বাড়ি থেকে বের হয়েছে, যেহেতু তোমার মনে কোনো কিছু লুকানোর নেই তাহলে মিথ্যা বলছো কেন। এরপর কারওয়ান ও বাতুর দারবিশকে নিয়ে স্টোর হাউসে যায়। সেখানে সব কিছু চেক করে বুঝে যায় সেখানে একটি বাচ্চা ছিল। সে দারবিশকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে আপালার বাচ্চার শখ ছিল, তাই এসব আনা হয়েছে। কারওয়ান বুঝে যায় যে এখানেই সে আরমুঘানের বাচ্চাকে লুকিয়ে রেখেছিল। সে তাকে জিজ্ঞেস করে বাচ্চাটি কোথায়। দারবিশ বলে বাস স্টপে ছেড়ে এসেছে। দারবিশ কোনোভাবেই বলে না যে রাশদিনা কোথায়। আরমুখান বাতুরকে দারবিশকে মারার আদেশ দেয়। এদিকে রাশদিনা ইসলামাবাদ পৌঁছে তার বাবাকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ। আমরা দেখি বাতুর দারবিশকে মেরে ফেলেছে। রাশদিনার জন্য এই রাস্তাঘাট, যানবাহন সবই নতুন। সে জানে না কিভাবে রাস্তা পার হতে হয়, তবুও সে কোনোভাবে সেটা পার হয়। তার বাবাকে বারবার সে কল করে, কিন্তু প্রতিবারই তার ফোন সুইচ অফ। রাশদিনা তাকে কলে না পেয়ে কাঁদতে থাকে। এরপর সেখানে একটি হলুদ গাড়ি দেখে যেটার উপর ট্যাক্সি লেখা। সে সেটাতে উঠে যায় আর আহসানের ঠিকানায় পৌঁছে যায়। সে ট্যাক্সি ড্রাইভারকে গুনে গুনে ভাড়া দেয়। এরপর আহসানের বাড়ির গেটে শব্দ করলে একটি মহিলা আসে। মহিলাটি তার পরিচয় চাইলে রাশদিনা বলে যে সে আহসানের বন্ধুর মেয়ে, সে পাহাড় থেকে এসেছে, আহসানের সাথে দেখা করতে চায়। মহিলাটি তার উপর খুবই বিরক্ত হয়। তাকে বাড়ির ভেতরে নিয়ে গেলে সে দেখে যে আহসান প্যারালাইজড হয়েছে, তার কথা বলারও ক্ষমতা নেই। এখানে আমরা জানতে পারি যে ওই মহিলাটি আহসানের ছেলের বউ, তার হাজব্যান্ড মারা গেছে। সে 2 বাচ্চা আর তার প্যারালাইজড শ্বশুর এই বাড়িতে থাকে। মহিলাটি রাশদিনাকে চলে যেতে বলে। রাশদিনা বলে সে এখানে থাকতে এসেছে, কিন্তু মহিলাটি তাকে চলে যেতে বলে। রাশদিনা তখন সেখান থেকে বের হয়ে মেইন রোডে গিয়ে বসে থাকে। সেখানে বসে দারবিশকে কল করে, কিন্তু দারবিশের ফোন বন্ধ ছিল।
তখন রাশদিনার মনে পড়ে যে সে একবার তার বাবাকে জিজ্ঞেস করেছিল যে মানুষ যখন শহরে যায় তখন কোথায় থাকে। দারবিশ হোটেলের ব্যাপারে বলেছিল। এরপর সেখানে একটি গাড়ি আসে। রাশদিনাকে জিজ্ঞেস করে যে সে কোথাও যাবে কিনা। রাশদিনা বলে যে সে হোটেলে যাবে। লোকটি জিজ্ঞেস করে কোন হোটেলে। রাশদিনা বলে যে কোনো। এরপর লোকটি একটা হোটেলের সামনে নামায় তাকে। রাশদিনাই প্রথম হোটেল দেখে। সে ভেতরে ঢুকে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে এখানে থাকা যায় কিনা। রিসেপশনিস্ট তার আইডি কার্ড চায়। রাশদিনার কাছে আইডি কার্ড ছিল না, যার জন্য সে সেখানে থাকতে পারে না। এরপর সে আরেকটি হোটেলে যায়। ওই দিন রিসেপশনিস্টের মতলব ভালো ছিল না। সে রাশদিনাকে আইডি কার্ড ছাড়াই একটা রুম দিয়ে দেয়। রাশদিনা রুমের ভেতর ঢুকে, কিন্তু তার বারবার দারবিশের কথা মনে পড়ে। সে তার কলও ধরছিল না, তাই সে কাঁদতে থাকে। এরপর সে শুয়ে পড়ে। তখন ওই রিসেপশনিস্ট রাতে তার রুমে আসে, কিন্তু রাশদিনা ভয় পেয়ে তাকে অ্যাটাক করে আর তার সব কিছুই হোটেলে রেখে ছুটে বেরিয়ে আসে। রাশদিনা রাস্তায় একা একা হাঁটে। নতুন শহর, কিছুই চেনে না। শহরের নিরাপত্তার ব্যাপারেও তার সব অজানা। সে ক্লান্ত শরীর নিয়ে রাস্তায় হাঁটে। তখন একটা গাড়ি নিয়ে দুজন লোকে তাকে ডিস্টার্ব করতে থাকে। তখন রাশদিনা রাস্তা থেকে ইট তুলে নেয় আর তারাও গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর রাশদিনা একটি ডাস্টবিনের কাছে যেয়ে বস্তা দিয়ে শোবার জায়গা বানিয়ে সেখানে শুয়ে পড়ে। সে শুয়ে শুয়ে কাঁদতে থাকে আর দারবিশের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর একটি মাতাল পাগল লোক এসে রাশদিনার মুখের উপর হাত দেয়। এটা দেখে সে ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে আসে। রাশদিনা হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে বসে। এরপর সেখানেই ঘুমায়। পরদিন সকালে আমরা দেখি বাতুর আর কারওয়ান যে গাড়িতে করে রাশদিনা ইসলামাবাদ গিয়েছে তাকে খুঁজে পায়। রাশদিনাকে সে কোথায় নামিয়েছে তারা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সে সব কিছু বলে দেয়। তখন কারওয়ান তাকে ওই জায়গায় তাদের নিয়ে যেতে বলে। এদিকে রাশদিনার কাছে একটা বুড়ো ভিখারি আসে। রাশদিনা যে জায়গায় ঘুমিয়েছিল সেখানে ওই ভিখারি প্রতিদিন ভিক্ষা করে। রাশদিনাকে তার জায়গায় দেখে সে তাকে জাগিয়ে ওঠায়। এরপর বলে এটা আমার জায়গা, অন্য জায়গায় যাও। রাশদিনা চলে যাচ্ছিল, তখন মহিলাটি ডেকে তাকে বসিয়ে জিজ্ঞেস করে যে কিছু খাবে কিনা। রাশদিনা খুবই ক্ষুধার্ত ছিল, তাই মহিলাটি তাকে খাবার দিলে রাশদিনা সেটা খেতে শুরু করে। তারপর ওই মহিলাটি জিজ্ঞেস করে কোথা থেকে এসেছিস, মা বাবা ভাই বোন কোথায় তোর। রাশদিনা বলে মা মারা গেছে, বাবা হারিয়ে গেছে। রাশদিনা আরও বলে সে তার বাবাকে খুঁজছে। এরপর ওই মহিলাটি সেখান থেকে উঠে যায়। সে রাশদিনাকেও সাথে নেয়। মহিলাটির ঘাড়ে বোঝা ছিল। রাশদিনা তাকে হেল্প করতে চাইলে সে বলে নিজের বোঝা নিজেই নেওয়া উচিত, কেউ সাহায্য করলে পরে অভ্যাস হয়ে যায়। এরপর তারা হাঁটতে হাঁটতে একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসে। তখন ওই মহিলাটি রাশদিনার ব্যাপারে জিজ্ঞেস করে। রাশদিনা বলে যে তার বাবা হারিয়ে গেছে আর সে তাকে খুঁজছে। মহিলাটি বলে খুঁজতে থাক, পাওয়া যাবে না। আরও বলে তোর এই রাস্তায় একা ঘোরা ঠিক না, এই দুনিয়াতে অনেক কসাই আছে, তারা ছুরি নিয়ে ঘোরে, তাদের ভদ্রতার আড়ালে শয়তান আসছে। এরপর সে তাকে আরও বলে মুখে কিছু মাটি লাগিয়ে নিস, এত সুন্দর চেহারার মানুষকে রাস্তায় ঘুরতে দেখলে মানুষ ছিঁড়ে খায়, এই দুনিয়া অনেক নির্দয়, নিজেকে বাঁচিয়ে নিস। রাশদিনা বলে আমি তাহলে চাই। মহিলাটি বলে হ্যাঁ যা, আমি নিজের বোঝাই বইতে পারি না, আর তোর বোঝা কিভাবে বইব। এরপর রাশদিনা সেখান থেকে চলে আসে। এরপর রাশদিনা একটি চাদরের দোকানে এসে চাদর চায়, কিন্তু তার কাছে টাকা নেই, তাই লোকটি তাকে তাড়িয়ে দেয়। সে চাদরের জন্য অনেক দোকানে যায়, কিন্তু কেউ তাকে দেয় না। তারপর সে একটি পার্কে আসে। খুবই ক্ষুধার্ত ছিল সে। রাশদিনা পার্কের ডাস্টবিনে একটি বার্গার দেখতে পায়, সেটা তুলে খাওয়া শুরু করে। এদিকে কারওয়ান আর বাতুর রাশদিনাকে খুঁজতে খুঁজতে ইসলামাবাদ আসে। রাশদিনা একটি ব্রিজের উপর দাঁড়িয়ে তার সাথে হওয়া ঘটনাগুলো ভাবে। তার সাথে যা যা হয়েছে তার আগে এসব সম্পর্কে কোনো ধারণা ছিল না। এই নতুন জগৎ সম্পর্কে সব কিছুই ছিল অজানা। রাশদিনা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক তাকে বিরক্ত করলে সে সেখান থেকে পালিয়ে যায়। তখন তার মনে পড়ে ওই মহিলাটি বলেছিল তার চেহারায় মাটি রাখতে। তখন সে রাস্তা থেকে কাদা তুলে নিজের চেহারায় লাগায়। এরপর রাতের বেলায় সে রাস্তায় শুয়ে পড়ে। পরদিন সকালে আবার ওই মহিলাটির কাছে যায়। সেখানে গিয়ে দেখে ওই মহিলাটি মারা গেছে। এটা দেখে সে খুবই কষ্ট পায়। এরপর রাতের বেলা সব গরিবদেরকে রাস্তায় খাবার দেওয়া হয়। রাশদিনা সেখান থেকে খাবার নেয়। হঠাৎ দেখে পুলিশ রাস্তা চেক করছে। যাদের আইডি কার্ড নেই তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। রাশদিনাকেও তারা ধরে নিয়ে যায়, কিন্তু রাশদিনা পুলিশ স্টেশন থেকেও পালিয়ে আসে। এখানে আমরা একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। হীরামানের একটা মেয়ে ড্রাইভ করে বাড়ি যাচ্ছে। সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ড্রাইভিংয়ের সময় সে তার মোবাইলে লাইভ করছিল। তখন রাশদিনা ছুটতে ছুটতে তার গাড়ির সাথে এসে ধাক্কা খায়। ফলে হীরার লাইফ সেখানেই কেটে যায়। হীরা তখন তাকে দেখে ভয় পেয়ে যায়। সে পুলিশ কেসের ভয়ে তাকে বাড়িতে নিয়ে গিয়ে ডক্টর ডেকে চিকিৎসা করায়। রাশদিনা হালকা ব্যথা পেয়েছিল, তাই হসপিটালে নেওয়ার প্রয়োজন হয়নি। হীরার সাথে তার একটা ফ্রেন্ড ছিল। ডক্টর চলে যাওয়ার পর হীরার তার ফ্রেন্ড রাশদিনার কাছে যায়। রাশদিনা ফ্যানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হীরা জিজ্ঞেস করে তোমার নাম কি। রাশদিনা বলে। হীরা থেকে জিজ্ঞেস করে তুমি কি খাবার খাবে। রাশদিনা বলে যে কোনো।
তখন হীরার ফ্রেন্ড তেমন একটা তাকে পছন্দ করে না। সে ভাবে রাস্তিনা অভিনয় করছে, সে তাদেরকে লুট করবে, তাই সে তাকে খাবার খাইয়ে এখান থেকে তাড়িয়ে দিতে বলে। রাস্তিনার জন্য পিৎজা আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে যায় তারা। রাস্তিনা খাবারের দিকে অদ্ভুতভাবে তাকায়, কারণ সে কখনোই এমন খাবার খায়নি। রাস্তিনা জিজ্ঞেস করে, এটা কি? হীরা বলে, পিৎজা। কখনো কি খাওনি? রাস্তিনা বলে, না। এরপর সে কোল্ড ড্রিঙ্কে দেখে বলে, পানি কালো কেন? এটা শুনে হীরা আর তার ফ্রেন্ড অবাক হয়ে যায়। তার ফ্রেন্ড বলে সে ড্রামা করছে। এরপর সে রাস্তিনাকে পিৎজা খেতে দেয়। তখন রাস্তিনা পিৎজা উঠিয়ে খেতে থাকে। সে জানে না কিভাবে এটা খেতে হয়, তাই সে উল্টো করে ধরে। তার খাওয়া দেখে হীরা আর তার ফ্রেন্ড অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর রাস্তিনা কোক খেয়ে ঢেকুর তোলে। এটা দেখে তারা বুঝতে পারে যে সে সত্যি এগুলো কখনো খায়নি। তারপর হীরার ফ্রেন্ড তাকে তার পরিচয় জিজ্ঞেস করে। রাস্তিনা কিছুই বলে না। তারপর তারা তাকে ঘর থেকে বের করে দেয়। হীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও সে তার কোনো কথাই শোনে না। এরপর রাস্তিনা সেখান থেকে বেরিয়ে রাস্তায় যায়। এদিকে হীরা দেখে যে নাদিয়া নামের অন্য একজন ইনফ্লুয়েন্সার তার ব্যাপারে লাইভ করে তার এই অ্যাক্সিডেন্ট নিয়ে সমালোচনা করছে। হীরার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তার লাইভ চলছিল, তাই তার সোশ্যাল মিডিয়ার শত্রুরা তাকে নিচে নামানোর জন্য এটা নিয়ে কথা বলছে। ওই ইনফ্লুয়েন্সার বলছিল যে সে আজ মেসেজ পড়তে পড়তে একটা মানুষকে গাড়ি চাপা দিয়েছে, তাই আমি ওই মানুষটিকে খুঁজে তাকে সাহায্য করার চেষ্টা করব। এটা দেখে হীরা ভাবে যে ওই মেয়েটি যদি রাস্তিনাকে পেয়ে যায় তাহলে তো মিডিয়ার ফলোয়ার তার বেড়ে যাবে আর তার নিজের রিচ কমে যাবে। এজন্য সে তার ফ্রেন্ডকে বলে রাস্তিনাকে খোঁজার জন্য। এদিকে রাস্তিনার সামনে দিয়ে কারওয়ান আর বাতুর গাড়ি নিয়ে যায়। তারা রাস্তিনাকে রাস্তায় বসে থাকতে দেখে, কিন্তু তাকে চিনতে না পেরে চলে যায়। হীরা রাস্তিনাকে খুঁজতে খুঁজতে রাস্তায় তাকে পায়। এরপর সে সরি বলে তাকে বলে, যতদিন না তুমি সুস্থ হচ্ছ আমার সাথেই থাকো। এরপর সে তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর রাস্তিনাকে তার কাপড় দিয়ে বলে, রাস্তায় এতদিন ধরে পড়ে আছো, শরীরে অনেক কাদা লেগেছে, সাহস করে একটু গোসল করে নাও, ফ্রেশ লাগবে। রাস্তিনা তখন কাপড় নিয়ে গোসল দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে হীরার ফ্রেন্ড তাকে সাবধান করে। হীরা বলে, সব দামি জিনিস আমার রুমে আছে, তবুও আমি আমার দরজা লক করে ঘুমাবো। পরদিন সকালে হীরা নেচে ভিডিও বানায়। তখন রাস্তিনা ঘুম থেকে উঠে তাকে নাচতে দেখে অবাক হয়ে যায়। হীরাও রাস্তিনাকে দেখে অবাক হয়ে যায়, কারণ গতরাতে রাস্তিনার মুখে মাটি লাগানো ছিল আর সে অনেক নোংরা ছিল, তাই তার চেহারা বোঝা যায়নি। পরে রাস্তিনা গোসল করে সাফ হওয়ার পর রাস্তিনাকে অনেক সুন্দর লাগে, তাই হীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি রাস্তিনা? সে বলে, হ্যাঁ। হীরা বলে, তুমি এত সুন্দর দেখতে অথচ মুখে এত ময়লা লাগিয়ে রাখতে কেন? রাস্তিনা বলে, রাস্তার একটা মহিলা আমাকে বলেছে মুখে মাটি লাগাতে, না হলে আমাদের এই দুনিয়ার মানুষ নাকি ছিঁড়ে খাবে। এটা শুনে হীরা হেসে বলে, তুমি শুধু একাই সুন্দর নও এই শহরে, যদি এটাই সত্যি হতো তাহলে আমরা সবাই মুখে মাটি লাগিয়ে ঘুরতাম। রাস্তিনা বলে, আপনার তো বাড়ি আছে, আমার সেটা নেই, আমি রাস্তায় থাকি। এসব বলে রাস্তিনা কাঁদতে থাকে। হীরা তখন তার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে, আর রাস্তিনা কিছুই বলতে রাজি হয় না। তখন হীরা বলে, আমি তোমাকে হেল্প করব, তুমি সব না বললেও আমি তোমাকে হেল্প করতে তো পারবো না, আমার উপর তোমার বিশ্বাস রাখতে হবে। রাস্তিনা তখন বলে, আমি পাহাড় থেকে এসেছি, আমার বাবা পাহাড়েই থাকে, কিন্তু তার নম্বর আমার কাছে নেই। এদিকে বাতুর কারওয়ানকে বলে, এই অচেনা শহরে ওই মেয়েটি আমাদের সামনে আসলেও তো তাকে চিনতে পারবো না। কারওয়ান বলে, আমার মাথা ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন সে বেঁচে আছে। বাতুর বলে, এতদিনে দারবিশ মৃত্যুর মামলাও হয়তো ঠান্ডা হয়ে গেছে, আমরা সেখানে ফিরে গেলেই হয়তো কোনো সূত্র পেতে পারি। এদিকে রাস্তিনা বলে, আমার কাছে আইডি কার্ড ছিল না, যাদের আইডি কার্ড নেই তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল, আমি পুলিশ স্টেশন থেকে পালানোর সময় আপনার গাড়ির সাথে ধাক্কা লাগে। সে তার সাথে সব কিছু শেয়ার করে, কিন্তু হীরা এসব কথা বিশ্বাসই করে না। রাস্তিনা তাকে বোঝায় যে সে সত্যি বলছে। হীরা তখন তাকে হোটেলে নিয়ে যেতে চায় যেখান থেকে সে পালিয়েছে, কিন্তু রাস্তিনা যেতে রাজি হয় না, কারণ সেই লোকটিকে ভয় পাচ্ছিল। কিন্তু হীরা বলে যে সে তার চেয়েও ভয়ানক লোক নিয়ে যাবে। এরপর রাস্তিনা হোটেলটা কেমন দেখতে তা এক্সপ্লেন করে। হীরা তখন রাস্তিনাকে নিয়ে রুস্তম নামের তার এক বন্ধুর সাথে ওই হোটেলে যায়। রাস্তিনা বোরখা আর নিকাব পরে তাদের সাথে যায়। ওই হোটেলের লোকটি প্রথমে অস্বীকার করে। রাস্তিনা তখন তার নিকাব উঠায় আর রুস্তম প্রথমবার তার চেহারা দেখে। রাস্তিনাকে প্রথম দেখায় রুস্তমের ভালো লাগে, কিন্তু এই লোকটি তবু অস্বীকার করে। তখন রুস্তম রেগে তার সাথে মারামারি করে। এটা দেখে রাস্তিনা ভয় পেয়ে কাঁদতে শুরু করে। রুস্তম তাকে তার জিনিসপত্র আর টাকা ফেরত দিতে বলে। লোকটি বলে সে টাকা খরচ করে ফেলেছে, সব জিনিস এখানেই পড়ে আছে। ফোনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়া হয়েছে। এটা শুনে হীরা হতাশ হয়ে যায়, কারণ রাস্তিনার বাবার নম্বর ফ্যাক্টরি রিসেটের কারণে ফোন নম্বরটা গায়েব হয়ে যাবে। এরপর এই লোকটি রাস্তিনার সব জিনিস দিয়ে দেয়। রুস্তম তাকে তার টাকা পরিশোধ করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি যাওয়ার সময় রাস্তিনা আবারও আহসানের বাড়িতে যায়। হীরাও তার সাথে যেতে চায়, কিন্তু রাস্তিনা বলে মহিলাটা অনেক অদ্ভুত, তাই সে একাই যাবে। এরপর রাস্তিনা আহসানের বাড়িতে গেলে ওই মহিলাটি তাকে দেখে গেট বন্ধ করে দিতে চায়।
কিন্তু রাশদিনা তাকে থামিয়ে বলে, বাবা বলেছিল আমি এখানে এলে সেও চলে আসবে, কিন্তু আমার ফোন হারিয়ে গেছে, আমি আপনার সাথে কিছু কথা বলে চলে যাব। এটা শুনে মহিলাটি তাকে ঢুকতে দেয়। মহিলাটি বলে, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? রাশদিনা বলে, আপনি আমাকে আপনার নম্বর দিয়ে দিন, আমি আপনাকে ফোন করব, যদি বাবা আসে তাহলে আপনি আমাকে ফোন করবেন। তখন মহিলাটি তার নম্বর তাকে দিয়ে দেয়। এদিকে বাতুর দারবিশের ঘর চেক করে একটা ডায়েরিতে আহসানের ঠিকানা খুঁজে পায়। এদিকে হীরা রুস্তমকে রাশদিনার ব্যাপারে সব বলে দেয়। রুস্তম বাড়ি গিয়ে রাশদিনার ব্যাপারে ভেবে স্মাইল করতে থাকে। রাশদিনা হীরাকে বলে যে সে তার নম্বর নিয়ে এসেছে, তার বাবা এলে সে তাকে কল করবে। হীরা বলে, এটা তো ভালো কথা। রাশদিনা হীরার ফোন থেকে ওই মহিলাকে কল দিতে চায়, কিন্তু হীরা বলে, এখন অনেক রাত হয়ে গেছে, সকালে ফোন দিও। রাশদিনা হীরার ড্রেসিং টেবিলে এত জিনিস দেখে বলে, এটা কি তোমার দোকান? হীরা বলে, এইসব আমার কাজের জিনিস, আমি কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানাই। রাশদিনা বলে, যেটা সকালে করছিলে? হীরা বলে, হ্যাঁ, কন্টেন্ট বানালে অনেক টাকা আসে। এটা শুনে রাশদিনা অনেক খুশি হয়। রাশদিনা বলে, এভাবে লাফালে টাকা ইনকাম হয়? আমি তো জীবনে এমন অনেক লাফিয়েছি, কিন্তু কেউ তো আমাকে টাকা দেয়নি। এদিকে পরদিন সকালে বাতুর ওই ঠিকানা কারওয়ানকে দিয়ে বলে, এই ঠিকানায় গেলে হয়তো কোনো সূত্র পাওয়া যাবে। সকালে হীরা ভিডিও বানাচ্ছিল। রাশদিনা তখন ফোন করার জন্য আসে। হীরা বিরক্ত হয়ে তাকে ফোন দেয়, কিন্তু ওই মহিলাটি রাশদিনার কল রিসিভ করে না। হীরা তখন রাশদিনাকে তার ভিডিও বানিয়ে দিতে বলে, তাকে ভিডিও করা শিখিয়ে দেয়, কিন্তু রাশদিনা সেটা করতে পারে না। হীরা তখন হাসতে থাকে। এরপর সে তাকে ভিডিও করা শিখিয়ে দেয়। এরপর থেকে হীরার সমস্ত ভিডিও রাশদিনাই করে। হীরা বলে, তুমি তো অনেক ভালো ভিডিও বানিয়েছ। রাশদিনা তখন তাকে আবার ওই মহিলাটিকে ফোন করতে বলে, কিন্তু মহিলাটি ফোন কেটে দেয়। হীরা বলে, এই জামানায় কেউ কাউকে হেল্প করে না। এদিকে আমরা দেখি ওই মহিলাটির ফোনে তার বাচ্চাটি গেম খেলছিল, তাই সে বারবার ফোনটা কেটে দিয়েছে। এদিকে আহসানের বাড়িতে বাতুর আর কারওয়ান আসে। ওই মহিলাটি দরজা খুললে বাতুর বলে আহসানকে ডাকতে। মহিলাটি বলে সে আসতে পারবে না, সে প্যারালাইজড। কারওয়ান জিজ্ঞেস করে যে সে কী করত। মহিলাটি বলে সে অফিসার ছিল। তখন কারওয়ানের মনে পড়ে আরমুঘান তাকে তার ফ্রেন্ড আহসানের ব্যাপারে বলেছিল। তখন কারওয়ান জিজ্ঞেস করে যে এখানে 19 থেকে 20 বছর বয়সী কোনো মেয়ে এসেছে কিনা, তারা তাকে নিতে এসেছে। কিন্তু মহিলাটি বলে সে এখানে আসেনি। কারওয়ান বলে, আমি এখানে লাইন মারতে আসিনি, ওই মেয়েটিকে নিতে এসেছি। মহিলাটি বলে, এখানে কোনো মেয়েই আসেনি, আপনারা এখান থেকে না গেলে আমি পুলিশ ডাকবো। এটা শুনে বাতুর রেগে গিয়ে চিৎকার করে। তখন কারওয়ান তাকে শান্ত করতে থাকে। এটা দেখে ভয় পেয়ে মহিলাটি দরজা আটকে ওখানেই দাঁড়িয়ে থাকে। কারওয়ান বাতুরকে বলে, তোর অপদার্থ ভাই এসব না করলে আমাদের এভাবে ভয় পেতে হতো না। বাতুর বলে, তাহলে কি চলে যাব? কারওয়ান বলে, না, এখানেই ঘাঁটি গড়ব, মেয়েটি এখানেই আছে। এই সব কিছু ওই মহিলাটি শুনছিল। সে সব শুনে ভয় পেয়ে যায়। এদিকে রুস্তম হীরাকে ফোন করে বলে যে সে একটি নতুন মডেলের গাড়ি এনেছে, সে চাইলে এটাতে শ্যুট করতে পারে। হীরা এতে রাজি হয়ে যায়। এরপর হীরা রাশদিনাকে নিয়ে শ্যুট করতে চলে যায়। রাশদিনা হীরাকে ভিডিও করে দেয়। রাতে হীরা রাশদিনার করা ভিডিও দেখে খুশি হয়। রাশদিনা বলে, আমি বুঝতে পারছি না মানুষ কেন ভিডিও বানায়, আর কেনই বা সেগুলো অন্য মানুষ দেখে। হীরা বলে, আসলে মানুষের জীবন অনেক বোরিং, এই ভিডিওগুলো মানুষকে আনন্দ দেয়, তাই দেখে। কিন্তু রাশদিনা এসব বোঝেই না। রাশদিনা হীরাকে জিজ্ঞেস করে যে সে কবে থেকে ভিডিও বানাতে শুরু করেছে। হীরা তার এই কথাটা এড়িয়ে যায়। রাশদিনা তখন তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। এটা শুনে হীরা উঠে বাইরে চলে যায়। রাশদিনাও তার সাথে গিয়ে বসে আর বলে, আমি খারাপ কিছু বলেছি? হীরা বলে, না, তেমন কিছু না। রাশদিনা বলে, তাহলে তুমি মন খারাপ করলে কেন? হীরা বলে, তোমার যেমন কাহিনী আছে সবারই আছে। রাশদিনা তখন তার পাস্টের ব্যাপারে জিজ্ঞেস করে। হীরা সব কিছু বলে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হীরার বাবা ট্যাক্সি চালিয়ে হালালভাবে ইনকাম করে, কিন্তু সেটা কম থাকায় তার বাবা মায়ের মধ্যে অনেক ঝগড়া হতো। তার মা তার বাবার ইনকামে খুশিই ছিল না। তার বাবা মায়ের নিত্যদিনের ঝগড়ার কারণে হীরা অশান্তিতে ছিল। এই অভাব আর অশান্তি থেকে উত্তরণের জন্য সে ভিডিও বানানো শুরু করেছিল। কিন্তু তার ভিডিওতে শুরুতে তেমন ভিউ ছিল না। তখন তার ফ্রেন্ড মারিয়া তাকে বলে, সেটিং ভালো না, দেওয়াল রংচটা আর জামা কাপড় ভালো না, তাই কম ভিউজ, ভালো সেটিং হলে ভিউজ বাড়বে। এরপর মারিয়া তাকে ড্রেস কিনে দেয়। এরপর ভালো ফ্রেমিং করে মারিয়া তাকে ভিডিও বানিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে তার ভিউজ হয়। হীরা তার ফ্যামিলি থেকে লুকিয়ে ভিডিও বানাতো। কিন্তু একদিন তার বাবা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখন সে হীরার ব্যাপারে সব কিছু জেনে যায়, কারণ আশেপাশের মানুষগুলো হীরার ব্যাপারে বাজে কথা বলছিল। এসব দেখে তার বাবা রেগে যায়। বাড়িতে গিয়ে সে হীরার রুমে গিয়ে দেখে সে ভিডিও বানাচ্ছে। এটা দেখে রেগে সে বলে, আমি যা শুনেছি সব সত্যি। সে তার মোবাইল কেড়ে নিতে চাইলে সে চিৎকার করে। তখন তার মা আসলে তার বাবা তাকে সব খুলে বলে। সব শুনে তার মা তাকে মারধর করে, আর তার বাবা তার বিয়ে নিয়ে ভাবতে থাকে। পরের দিন এক পক্ষ তাকে দেখতে আসে, কিন্তু তার পাত্রপক্ষর ফ্যামিলি কোনো কিছুই পছন্দ হয় না। এরপর রাতে ভিডিও বানানোর সময় তার বাবা কাছে এসে তাকে না করে। হীরা বলে, কেন করব না এসব, তুমি আমার জন্য কি করেছো? বাবা বলে, যা একজন বাবা তার সন্তানের জন্য করে সবই করেছি আমি।
হীরা বলে, সোশ্যাল মিডিয়া থেকে আজকাল মানুষ অনেক টাকা আর্ন করে। হীরার বাবা তাকে সব ভিডিও বানাতে নিষেধ করে দেয়, কিন্তু হীরা রাজি হয় না, যার ফলে রেগে তার বাবা তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। হীরা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। তখন তার বাবা আর মা তাকে আটকানোর অনেক চেষ্টা করে। তার বাবা বলে, আমি রাগের কারণে বলেছি, তাই বলে সত্যিই যাবে? তুমি আমাদের সন্তান, আমাদের শাসন করার অধিকার আছে। কিন্তু হীরা তার কোনো কথাই শোনে না। তারপর সে বাড়ি থেকে চলে আসে, আর তার বাবা কাঁদতে থাকে তার জন্য। এরপর সে ফ্রেন্ডের সাথে মিলে মডার্ন ড্রেস পরে ভিডিও বানানো শুরু করে। আর তারপর সে হীরা বলে, মানুষ বলে না, পাখির বাসা থেকে বাচ্চা একবার পড়ে গেলে সে বারবার পড়তেই থাকে, তার অভ্যাস হয়ে যায় পড়তে পড়তে। এই অভ্যাস তার জীবনের জন্য ঝুঁকি হলেও এভাবে আমিও বের হয়েছি। ধরে নাও পাখির বাসা থেকে পড়ে গেছি। রাজধানী থেকে জিজ্ঞেস করে, তোমার মা বাবার সাথে দেখা করো না? হীরা বলে, তারা আগে দেখা করতে চাইতো, আমাকে থামাতে চাইতো, কিন্তু আমি থামিনি। এখন আমি তাদের সাথে দেখা করতে চাইলেও তারা আর আমার সাথে দেখা করে না। রাজদিনা বলে, তার বন্ধু মারিয়ার কী খবর? হীরা বলে যে সে ভিডিও করে দেওয়ার সময় ট্রেন থেকে বাইরে মাথা বের হয়েছিল, তখন অ্যাক্সিডেন্টে সে মারা যায়। রাজদিনা তখন হীরাকে সান্ত্বনা দেয়। এদিকে কারওয়ান আর বাতুর ওই শহরের একজন বড় নেতার কাছে আসে। তার নাম ওয়াজেদ। ওই লোকটির অনেক ক্ষমতা ছিল, আর ওই লোকটিকে কারওয়ান একবার সাহায্য করেছিল। তাই এবার সে রাজদিনাকে খোঁজার জন্য তার কাছে সাহায্য চাইতে এসেছে। ওই লোকটিও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সে তার এক কর্মীকে ভেতরে ডাকে। তার ওই কর্মী ভেতরে আসলে আমরা দেখি ওই কর্মী আসলে রুস্তম। রুস্তম এই লোকের হয়ে কাজ করে। এই শহরের সমস্ত 2 নম্বরই কাজ ওয়াজেদ করত। বাতুর আর কারওয়ানকে সে দেখে তাদের কাহিনী শুনে বুঝতে পারে যে তারা রাজদিনাকেই খুঁজতে এসেছে, আর তাকে খুঁজে মেরে ফেলবে। রুস্তম বুঝে যায় যে তারা দুজনই আসলে রাজদিনার চাচা আর দাদা। ওই লোকটি রুস্তমকে তাদের হেল্প করতে বলে। এদিকে রাজদিনার অ্যাকাউন্টে তার হারানো সব টাকা ফিরে আসে। এটা শুনে সে খুশি হয়ে যায়। এরপর সে আহসানের বাড়িতে যায়। সেখানে ওই মহিলাটি রাজদিনাকে বলে দেয় কারওয়ান আর বাতুরের কথা। এদিকে রুস্তম বাতুর আর কারওয়ানকে নিয়ে আহসানের বাড়িতে আসছিল খোঁজ নিতে। রুস্তম আহসানের বাড়ির সামনে এসে থামে। রুস্তমের সাথে বাতুর আর কারওয়ানও ভেতরে যেতে চায়, কিন্তু রুস্তম তাদেরকে না করে বলে, আমি একাই যাব, না হলে মহিলাটি ডাউট করবে। রুস্তম তখন গাড়ি থেকে নেমে হীরাকে ফোন করে জিজ্ঞেস করে রাজদিনা কোথায়। হীরা বলে সে তার বাবাকে খুঁজতে ওই মহিলাটির বাড়িতে গেছে। এটা শুনে রুস্তম ফোন রেখে দেয়। যেহেতু রাজদিনার প্রতি রুস্তমের দুর্বলতা ছিল, তাই সে চায় না সে কোনোভাবে ধরা পড়ুক। সে রাজদিনাকে সেভ করার জন্য ভেতরে একা গিয়ে তাকে বলে, তোমার দাদা আর চাচা বাইরে আছে, তোমাকে মেরে ফেলতে চায়। এটা শুনে রাজদিনার ওই মহিলা ভয় পেয়ে যায়। রুস্তম রাজদিনাকে ঘর থেকে বের হতে নিষেধ করে দেয়। মহিলাটি ভয় পেয়ে বলে, আমার কিছু হবে না তো? সে রাজদিনাকে বলে দেয় যে সে যেন তার বাড়িতে আর না আসে, আর সেজন্য সে কোনো বিপদে পড়তে চায় না। রুস্তম এরপরে বাইরে গিয়ে কারওয়ানকে মিথ্যা বলে যে এখানে কোনো মেয়েই আসেনি, আর ওই মহিলার মোবাইলেও কিছুই পাওয়া যায়নি। কারওয়ান এসব বিশ্বাস করতে চায় না। তারা দুজন তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে। তারপর তারা আবারও সেই নেতার বাড়িতে ফিরে আসে। রুস্তম তাদেরকে সেখানে নামিয়ে দিয়ে রাজদিনাকে নিতে আসে। মহিলাটি বলে দেয় তার বাবা এলে সেই তাকে কল করবে। সে তাকে বলে, তুমি এখানে আর এসো না, না হলে আমি তোমার দাদাকে সব বলে দেব। রুস্তম বলে যে সে এখানে আর আসবে না। এরপর রুস্তম তাকে সাথে নিয়ে চলে যায়। রাস্তায় রাজদিনা তাকে জিজ্ঞেস করে, আপনি আমার কাহিনী কিভাবে জানলেন? রুস্তম বলে, হীরা বলেছে। রুস্তম জিজ্ঞেস করে, তোমার কাছে ফোন নেই কেন? রাজদিনা বলে, আমার কাছে টাকা ছিল না, এখন টাকা চলে এসেছে, সো নতুন ফোন নেব। রুস্তম তাকে ফোন কিনে দিতে চায়, কিন্তু রাজদিনা না করে দেয়। রুস্তম বলে, তোমার দাদা আর চাচা তোমাকে মারার জন্য ঘুরছে, আর তোমার কাছে ফোন নেই। আমরা এখন একটি ফোনের দোকানে নেমে ফোন আর সিম নিব। তোমার কাছে আইডি কার্ড আছে? রাজদিনা বলে যে নেই। রুস্তম বলে যে সে তার আইডি কার্ড বানিয়ে দেবে। এরপর সে তার নামে একটা সিম দিয়ে দেয়। রাজদিনা বলে, আমি বাড়িতে যাব, আমি টেনশনে আছি। রুস্তম বলে, টেনশন করো না, আমি থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপর বাড়ি গিয়ে রুস্তম হীরাকে সব কিছু খুলে বলে। রুস্তম বলে, রাজদিনাকে অতীত ভুলে নতুন জীবন শুরু করতে হবে। সে লুকানোর চেষ্টা করলে ধরা পড়ে যাবে। রাজদিনা বলে, আমি বাবাকে কিভাবে পাবো? রুস্তম তাকে বলে সেই তার বাবাকে খুঁজে দেবে। রুস্তম বলে যে রাজদিনার আইডি কার্ড বানাতে হবে। হীরা বলে, কিভাবে? রুস্তম বলে, এমন এক মেয়েকে খুঁজতে হবে যে মারা গেছে আর তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়নি। এরপর রুস্তম ওয়াজেদের বাড়িতে ফিরে আসে। কারওয়ান বলে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। ওয়াজেদ বলে, টেনশন করো না, রুস্তম আছে, সে হাসানের বাড়িতে নজর রাখছে, শীঘ্রই সে খুশির খবর দেবে। এখানে রুস্তম বলে যে সে ওই বাড়ির উপর নজর রাখছে আর ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। কারওয়ান ওই লোকটির উপর দায়িত্ব দেয়। এরপর রুস্তম তাদেরকে বাড়ি পৌঁছে দিতে যায়। রাস্তায় রুস্তম তাদেরকে রাজদিনার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কারওয়ান বলে যে তারা জন্মের পরই মারা গেছে। রুস্তম হীরার ফোনে কারওয়ান আর বাতরের ছবি পাঠায়। রাজদিনা তার দাদার চাচাকে কখনো দেখেনি। হীরা তাই রাজদিনাকে তাদের ছবি দেখিয়ে বলে যে এরা তার চাচা আর দাদা। রাজদিনা তখন মনে পড়ে যে তার বাবা তাকে বলেছিল, আমি চাই না তোমার দাদা আর চাচার সাথে তোমার দেখা হোক, কারণ তুমি তাদেরকে চিনে ফেললে তোমার চোখের ভয় তোমার বিপদ ডেকে আনবে। রাতে রাজদিনার তার বাবার কথা মনে পড়ে।
পরদিন রেস্টুরেন্টে হীরা আর রাশদিনা বসেছিল, সেখানে রুস্তম আসে। হীরা তাকে বলে, রাশদিনা, তার বাবাকে অনেক মনে পড়ে, তুমি খোঁজ নিয়ে দেখো না। রুস্তম বলে, আমি সব বন্ধুকে খোঁজ নিতে বলেছি। রাশদিনা বলে, আপনি আমার বাবাকে খুঁজে দিন, তাহলে আমি আপনার জন্য অনেক দোয়া করব। রুস্তম তাকে আশ্বাস দিয়ে সে তার বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর বাড়ি যাওয়ার সময়ও রুস্তম রাশদিনার কথা ভাবে, সে রাশদিনাকে ভালোবেসে ফেলেছে। এদিকে রাশদিনা হীরাকে বলে, কবে বাবাকে পাওয়া যাবে। হীরা তাকে বুদ্ধি দেয়, আমি, তোমার বাবা, রুস্তম আর মহিলাটি ছাড়া আর কেউই চেনে না তোমাকে। তুমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে শুরু করো, তোমার বাবার কাছে ভিডিও পৌঁছালে সে তোমার কাছে চলে আসবে। রাশদিনা বলে, এভাবে বাবাকে পাওয়া যাবে। হীরা বলে, ভিডিও বানানো শুরু করো, তোমাকে আমি হেল্প করব। এরপর হীরা তার ফোনে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য ছবি তোলা শেখায়। পরদিন রুস্তম এসে রাশদিনার আইডি কার্ড দেয়। রাশদিনা তার আইডি কার্ড দেখে অনেক খুশি হয়। রুস্তম হীরাকে রাশদিনার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে সে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাবে, কিন্তু রুস্তম না করে দেয়। এতে হীরা রেগে গিয়ে বলে, কন্টেন্ট বানানোকে তোমরা এত খারাপভাবে দেখো কেন। এটা নিয়ে হীরা আর রুস্তমের মধ্যে ঝামেলা হয়, যার ফলে রুস্তম সেখান থেকে চলে আসে। রুস্তম চাইছিল না রাশদিনা ভিডিও বানাক আর সে সবার নজরে আসুক। রাশদিনা তাদের জন্য চা বানাচ্ছিল। হীরা এসে বলে যে সে চলে গেছে, তাই এটা তুমি খাও আর এটা আমি খাই। সে রুস্তমের থেকে তাকে দূরে থাকতে বলে। রাশদিনার কারণ জিজ্ঞেস করলে সে বলে, সে তোমার জন্য প্রবলেম তৈরি করতে পারে, আমার মনে হয় সে তোমাকে পছন্দ করে। রাশদিনা এটা শুনে হেসে ফেলে, বলে, পছন্দ তো আমিও করি, সে আমাকে অনেক হেল্প করেছে, এত ভালো মানুষ, আইডি কার্ড নিয়ে এসেছে। রাশদিনা আসলে হীরার কথা বুঝতে পারে না এবং ভালোবাসা সম্পর্কেও কোনো আইডিয়া নেই, তাই বিষয়টি সে হালকা ভাবে নেয়। হীরা তাকে তখন ছেলে আর মেয়ের ভালোবাসার ব্যাপারটা বোঝায়। তারপর সে তাকে বলে, দ্রুত রেডি হয়ে নাও, আমরা তোমার মোবাইল কিনতে যাব। এরপর তারা দুজন মোবাইল কেনে। বাড়ি এসে হীরা তার ফোনে সিম লাগিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেয়। এরপর সে তাকে ভিডিও কন্টেন্টের ব্যাপারে বোঝায় আর ভিডিও দেখায়। এরপর থেকে হীরা তাকে রেডি করিয়ে ভিডিও বানাতে শেখায়। সে তাকে অনেক ভিডিও বানিয়ে দেয়, বিভিন্ন পোস্ট শেখায়। সময়ের সাথে সাথে রাশদিনা অনেক ভালো ভিডিও কন্টেন্ট বানাতে শেখে সোশ্যাল মিডিয়ায়, আর সেটা আপলোড করতে থাকে। রাশদিনা আর হীরা একসাথে ভিডিও বানানো শুরু করে। রাশদিনা এসব করে অনেক হ্যাপি ছিল, সে নতুন জীবন শুরু করার একটা মানে খুঁজে পায়। এদিকে রুস্তম হীরা আর রাশদিনার ভিডিও দেখে অনেক রেগে যায়, সে এসবের বিরুদ্ধে ছিল। এভাবে দিন কাটতে থাকে। রাশদিনা এই সব কিছুতে আরও এক্সপার্ট হয়ে যায়। একদিন হীরা তাকে বলে, সামনের শনিবারে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিটিং আছে, আমরা দুজনেই যাব। কিন্তু রাশদিনা বলে, আমি বোর হয়ে যাব, তাই আমি যাব না। হীরা তাকে বোঝায় যে সেখানে গেলে ফলোয়ার বাড়বে, টাকা ইনকাম হবে। রাশদিনা জিজ্ঞেস করে, ফলোয়াররা কেন টাকা দেয়। হীরা বলে, ফলোয়াররা টাকা দেয় না, কন্টেন্টের জন্য তারা টাকা দেয়। হীরা তাকে বলে যে তাকে যেতেই হবে। এরপর শনিবার রাতে তারা রেডি হয়ে ওই কন্টেন্ট ক্রিয়েটরদের পার্টিতে চলে যায়। গাড়িতে যেতে যেতে হীরা রাশদিনাকে বোঝায় যে ইন্টারনেট একটা নতুন দুনিয়া, কারণ ইন্টারনেটে এক ক্লিকের মাধ্যমে দূরে থাকা মানুষের সাথে ভিডিও কলও করা যায়। এক ক্লিকের মাধ্যমে খাবার, ডক্টর, নার্স, ট্রান্সপোর্ট সব কিছুই পাওয়া যায়। রাশদিনা বলে, সেটা তো ঠিক। হীরা বলে, পার্টিতে খেয়াল রেখো যাতে কেউ লুকিয়ে তোমার ভিডিও না বানায়, কারণ মেয়েরা অনেক জেলাস হয়, অদ্ভুত ফিল্টার লাগিয়ে ভিডিও বানায়। রাশদিনা এটা শুনে বলে, এখানে একটি ব্যাপার আছে, ফিল্টারের মাধ্যমে মানুষের চেহারা পুরো চেঞ্জ হয়ে যায়। হীরা বলে, এজন্যই মানুষ আয়নার বদলে ক্যামেরা দেখে, এজন্য আমরা ইন্টারনেটের দুনিয়া পছন্দ করি, সব কিছু নিজের কন্ট্রোলে থাকে, চেহারা পছন্দ না হলে ফিল্টার দিলেই ঠিক হয়ে যায়। আমার কাহিনী দেখো না, আগে আমার অনেক সম্বন্ধ আসতো, কিন্তু মানুষ আমার চেহারা পছন্দই করতো না। কিন্তু যেদিন থেকে আমি ভিডিও বানাতে শুরু করি সেদিন থেকে প্রতিদিন এত মেসেজ আসে যে আমার দেখারও সময় হয় না। রিয়েল লাইফে অসহায় ছিলাম, কিন্তু ইন্টারনেটের লাইফ হলো রানীর মতো। এরপর তারা পার্টিতে যায়। পার্টিতে গিয়ে হীরা বাকিদের সাথে মিশে গিয়ে রাশদিনার কথা ভুলে যায়। রাশদিনা একটি পানির ফোয়ারার সামনে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ আগে কখনো এমন কিছু দেখেনি। তখন সেখানে জুনায়েদ নামের বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাতে বানাতে চলে আসে। সে সেখানে রাশদিনাকে দেখে তার কাছে গিয়ে তার সাথে ভিডিওতে আসতে বলে, কিন্তু রাশদিনা তাকে ভদ্রভাবেই না করে দেয়। তখন তার অনুমতি না নিয়েই সে ভিডিও বানাতে থাকে আর তাকে টাচ করে, কিন্তু প্রথমবার রাশদিনা তাকে সরিয়ে দেয়, কিন্তু সে তাকে আবারও টাচ করে। এতে রাশদিনা রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু জুনায়েদ তার পা টেনে ধরলে রাশদিনা তার পা ছাড়ানোর জন্য তাকে মারতে শুরু করে। এই দৃশ্যটি সেখানকার কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও করে। হীরা তখন সেখানে ছুটে এসে রাশদিনাকে থামায়। জুনায়েদ তাকে হুমকি দেয় যে সে তাকে ছাড়বে না। হীরা রাশদিনাকে বাড়ি নিয়ে গিয়ে বোঝায়, তুমি এসব কেন করলে, সে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, সে কোনো স্টেপ নিলে আমাদের দুজনেরই প্রবলেম, তুমি কেন তাকে মারতে গেলে। রাশদিনা বলে, আমার মনে হয় না আমি ভুল করেছি, সে আমাকে টাচ করেছে, যদি সে আমাকে টাচ না করতো আমি এসব করতাম না। হীরা বলে, এতে লাভ কি, লোকজন জড়ো হয়েছিল, এখন সবাই এটা নিয়ে বিভিন্ন কাহিনী বানাবে, তুমি কি জানো সে কে। সব ভিডিওতেই ছুরি আর বন্দুক হাতে, তার বন্ধুদের চেহারা দেখেই খুনি মনে হয়, পরবর্তীতে এটা শত্রুতা বাড়াবে। রাশদিনা বলে, আল্লাহ রক্ষা করুক, টেনশন করো না।
হীরা বলে, তোমার তো কোনো টেনশন নেই, আশ্রয় বন্ধু আর ইনকাম সোর্স ফ্রিতে পেয়ে গেছো, কোনো পরিশ্রম ছাড়াই। তুমি কি জানো পরিশ্রম কি? যখন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম তখন আমার কাছে ছাদও ছিল না, আজ আমি এত কিছু নিজের পরিশ্রমেই করেছি। রাশদিনা বলে, আমার কাছেও ছাদ ছিল না। হীরা বলে, তুমি তো ভিখারি ছিলে, নিজের জন্য ছাদ বানাতে পারোনি, আমি না পেলে এখানেই কোথাও পড়ে থাকতে। রাশদিনা এসব শুনে অনেক মন খারাপ করে। রাতে হীরার ফোনে তার এক ফ্রেন্ড কল করে বলে, রাশদিনা তোমার সাথে থাকে, জুনায়েদ আগে পাগল হয়ে গেছে, তোমার নম্বর চাইছে। হীরা বলে, তুমি আমার নম্বর দিও না, আর আমার নতুন বাড়ির অ্যাড্রেস তো তাকে দিওই না। হীরার ফ্রেন্ড বলে, সে তার নতুন বাড়ির অ্যাড্রেস নিজেই জানে না। হীরা বলে, সেই অ্যাড্রেস কাউকেই দেয়নি। তার ফ্রেন্ড বলে, ওই মেয়েটি তোমার সব কিছু ধ্বংস করে দেবে, আমি তোমাকে সব কিছুর আপডেট দেব। এরপর হীরা ফোন রেখে রাশদিনাকে বলে, জুনায়েদ পাগলা কুকুরের মতো আমাদের খুঁজছে। এরপর হীরা গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাশদিনা সারা রাত ঘুমায় না। সে সকালে উঠে নামাজ পড়ে ফোন হাতে নিয়ে দেখে গতকালের মারামারির ভিডিওটি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শুধু ওই ভিডিওটিই ছিল। তার সাথে তার ফলোয়ারও অনেক বেড়ে গেছে। রাশদিনা কিছুই বুঝতে পারে না। সে তার ফোন নিয়ে হীরার কাছে গিয়ে তাকে সব দেখায়, আর তাকে বলে যে তার ফোন নষ্ট হয়ে গেছে, তার অ্যাকাউন্টের ফলোয়ারে কে এর জায়গায় এম হয়ে গেছে। এটা শুনে হীরা তার ফোন চেক করে আর খুশি হয়ে বলে, তোমার ফলোয়ার তো বেড়ে মিলিয়ন হয়ে গেছে। রাশদিনা কিছুই বোঝে না। হীরা তাকে বোঝায় যে ফলোয়ার অনেক বেড়ে গেছে, তাই ওই ভিডিও ট্রেন্ডিংয়ে ছিল। হীরা বলে, জুনায়েদের ধোলাইয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে। রাশদিনা ভাইরাল মানে বুঝে না। হীরা তাকে বোঝায় যে তার ভিডিও অনেক বিখ্যাত হয়ে গেছে, সব জায়গায় তার নাম চর্চা হচ্ছে, আর সবাই তার নামের হ্যাশট্যাগও বানিয়েছে, আর মানুষ তার ইন্টারভিউ নিতে চাচ্ছে। রাশদিনা বলে, সবাই কেন আমার ইন্টারভিউ নিতে চায়? হীরা বলে, তুমি ফেমাস হয়ে গেছো, তুমি যা বলবে তাই এখন ভাইরাল হবে। তারপর ওই রাতে হীরার ফ্রেন্ড তাকে কল করে তার ব্যাপারে বলে। হীরা বলে যে সে মাত্র জেনেছে এসব। তার ফ্রেন্ড বলে, জুনায়েদ হয়তো এখন মুখ লুকিয়ে ঘুরছে। সে হীরাকে রাশদিনার সাথে কথা বলাতে বলে, কিন্তু হীরা না করে দিয়ে সে ফোনটা রেখে দেয়। এরপর সে রাশদিনাকে বলে, সে কালকে রাতে আমাকে ভয় দেখাচ্ছিল আর এখন আবারও কথা বলতে চাইছে। হীরা রাশদিনাকে বলে, এখন তুমি ফেমাস হয়ে গেছো, রাস্তার মানুষ তোমার পেছনে পেছনে ছুটবে, সেলফি তুলতে চাইবে, অনেক বড় বড় অফার আসবে, তোমার হাতে আলাদিনের চেরাগ এসে গেছে। রাশদিনা বলে, তাহলে তো বাবাও আসবে। হীরা বলে, হ্যাঁ, সাথে অনেক ইনকামও হয়ে যাবে। রাশদিনা বলে, আমি টাকা চাই না, শুধু বাবাকে চাই। রাশদিনার এই ভিডিওটা এতটাই ফেমাস হয়ে গেছে যে সব মেয়েরা এটা দেখে অনেক ইন্সপায়ার হয় আর সাবধান হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটররা রাশদিনাকে সাপোর্ট করে অনেক ভিডিও বানায়। এসব ভিডিও ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর একদিন রাতে রুস্তম রাশদিনার সাথে দেখা করতে তার বাড়িতে আসে। সে রাশদিনাকে কংগ্রাচুলেশন জানায়, কিন্তু রাশদিনা তেমন হ্যাপি ছিল না। সে এইসব বুঝতও না। রুস্তম বলে, তুমি নিজেকে সেভ করেছো, এজন্য আমি তোমাকে কংগ্রাচুলেশন জানাতে এসেছি, তুমি অনেক ফেমাস হয়ে গেছো। এদিকে কারওয়ান অনেক সিক ছিল। সে বাতুরকে বলে, ওই মেয়েটিকে না মেরে আমি মরবো না, আর তোকেও মরলে চলবে না। কতটা দুর্ভাগা তুই যে তোর কোনো সন্তান নেই, আর আমিও অনেক দুর্ভাগা, একটা মাত্র নাতি আছে যাকে 7 বছর ধরে দেখি না, আর ওই মেয়েটিকেও এখনও পাওয়া যায়নি। বাতুর বলে, পাওয়া যাবে, তুমি টেনশন করো না। এদিকে হীরার ফোনে বড় একজন ড্রামা ডিরেক্টর আদিল হামজা কল করে রাশদিনার সাথে কথা বলতে চায়। হীরা খুশি হয়ে তাকে ফোনটা ধরিয়ে দেয়। আদিল হামজা রাশদিনাকে ড্রামা কাস্টের অফার করে, কিন্তু রাশদিনা কিছুই বুঝতে পারে না, তাই সে তাকে না করে দেয়। হীরা তখন ব্যাপারটা ম্যানেজ করে দেয়। এরপর হীরা রাশদিনাকে বোঝায় যে সে অনেক বড় একজন ড্রামা ডিরেক্টর। রাশদিনা এসব করতে চায় না। হীরা বলে, ঠিক আছে, অ্যাক্টিং করতে হবে না, কিন্তু অ্যাড, ক্যাম্পেইন এগুলো করো। এরপর থেকে রাশদিনার কাছে অনেক প্রমোশনের অফার আসে। রাশদিনাও সব প্রোডাক্ট নিয়ে প্রমোশনের ভিডিও করতে শুরু করে। সময়ের সাথে সাথে তার কাছে এত কাজ আসে যে সে অনেক টায়ার্ড হয়ে যায়। সে হীরাকে বলে, একের পর এক বক্স খুলছি, শেষই হচ্ছে না। হীরা বলে, ভাগ্য অনেক ভালো যে তুমি কাজ পাচ্ছ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে গেছে, ব্যালেন্স বাড়ছে, আর কি চাই। রাশদিনা বলে, বাবা তো আসছে না। রাশদিনা রুস্তমকে তার বাবাকে নিতে পাঠাতে বলে, কিন্তু হীরা রাজি হয় না। তখন রাশদিনা বলে যে সে নিজেই যাবে। তখন হীরা বলে, সেখানে গেলে তার দাদা তাকে চিনে ফেললে আর লুকাতে পারবে না, কারণ এখন সবাই তাকে চেনে। এদিকে ওয়াজেদ রুস্তমকে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলে রুস্তম মিথ্যা বলে যে ওই মেয়েটিকে খুঁজে পাওয়া অনেক কঠিন, তার এখানে কোনো আত্মীয় বা বন্ধু নেই যে তাকে খুঁজতে পারবে, শহরে অনেক মেয়ে আছে। ওয়াজেদ বলে, অনেক মেয়ে আছে, কিন্তু তারা তার ফ্যামিলির সাথেই থাকে, এখানে অনেক মেয়ে একা থাকে, তুমি আগে ওই সিঙ্গেল মেয়েদের লিস্ট বানাও, তারপর তাদের পাস্টের ব্যাপারে খোঁজ নাও। এটা শুনে রুস্তম ভয় পেয়ে যায়। লোকটি বলে, রুস্তম বলে, কারওয়ান আমাকে অনেক সাহায্য করেছে, শুধু শুধু তার আশা ভেঙো না। এদিকে হীরা জোকার সেজে ভিডিও বানাচ্ছিল। রাশদিনা তার এই লুক দেখে অবাক হয়ে যায়। হেসে জিজ্ঞেস করে, এসব কি? হীরা বলে, জোকারের কম্বিনেশন বানাচ্ছি, ফলোয়ার বাড়ছে না, তাই নতুন কিছু করার ট্রাই করছি। রাশদিনা বলে, এসব করার কি দরকার, তুমি তো এমনিতেই অনেক সুন্দর, ফলোয়ার বাড়ার হলে এমনিতেই বাড়বে। এটা শুনে হীরা বলে, এত সহজ না, সবার তোমার মতো লটারি লাগে না, নতুন কিছু না করলে ভিউয়ার্স পালিয়ে যায়,
ফলোয়ার ছিল না, থাকার জায়গা বদলেছি, কথার ধরন বদলেছি, ফলোয়ার্স হয়েছে। 3 বছর ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগেছি, এনজাইটি হয়, রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না। আমি পরিশ্রম করে এত দূর এসেছি, আর সারা জীবন এমন পরিশ্রমই করে যাব। তোমার মতো লটারি লাগেনি। এসব শুনে রাশদিনা মন খারাপ করে সেখান থেকে চলে আসে, আর হীরা তখন তার মেকআপ মুছে কাঁদতে শুরু করে। আসলে রাশদিনার ফলোয়ার হীরার চেয়ে বেশিই ছিল, তাই হীরা এখানে খারাপ লাগা কাজ করছিল, কারণ সে রাশদিনাকে তুলে এনে এসব শিখিয়েছে, আর আজ রাশদিনা তার চেয়েও বেশি উপরে উঠে গেছে। তাই তার মধ্যে জেলাস আর খারাপ লাগা একসঙ্গে কাজ করছে। এরপর কি হতে চলেছে সেটা জানতে হলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু এটা পাকিস্তানি ড্রামা সিরিজ এবং এটাতে স্ট্রাইক এবং কপিরাইট আসার সম্ভাবনা অনেক বেশি, তাই আমরা এই ভিডিওটা দুটো পার্ট এক্সপ্লেন করেছি। আগামীকাল দুপুর 2টা 5 মিনিটে দ্বিতীয় পার্ট আপলোড করা হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।